হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন কিন্তু তোমাদের অলমোস্ট সববার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর নাহলে এই সপ্তাহের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমাদের মেইন টার্গেট মাধ্যমিক 2027 আর রইল পড়ে প্রায় 6 মাস, আর টেস্ট পরীক্ষার কথা বললে প্রায় রয়েছে হাতে 3 মাস। তাহলে এই সময়ের মধ্যে পুরো সিলেবাস আমরা কি করে সঠিকভাবে কভার করব? এর পরবর্তী ধাপ আমাদের কিভাবে নেওয়া উচিত, কিভাবে আমরা সঠিকভাবে পড়লে তাহলেই কিন্তু আমাদের রেজাল্টটা ভালো হতে পারবে আমাদের টেস্ট পরীক্ষায় এবং আমাদের মাধ্যমিকে, কিভাবেই বা এখন এগোনো উচিত, কিভাবে পুরোনো জিনিসকে রিভিশন করা উচিত, এই সমস্ত জিনিস নিয়ে তোমাদের মাথায় অনেক খিচুড়ি পেকে রয়েছে এবং তোমরা এখন দিশেহারা যে কিভাবে কিন্তু আমরা এগোবো। তাই তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি কোনো কমপ্লেক্স টপিক কিন্তু ইজি করব না, বরং তোমাদেরকে এই সকল জিনিসগুলো নিয়ে একটু আলোকপাত করবো, যাতে তোমাদের পরবর্তী প্রসেসে কিভাবে এগোনো যায় সেটা কিন্তু তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যায়। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই যে তোমাদের মাধ্যমিক 2027 জন্য হেল্পফুল অনেক ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান রিলেটেড লেকচার্স, তার পিডিএফ নোটস, তার ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয়। তাই এই চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে মেনশন করা সমস্ত ফিচারগুলো কিন্তু আমি এতদিনও তোমাদেরকে ফ্রিতে দিয়ে এসেছি, এবং পুরো মাধ্যমিক 2027 আগে অবধি কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট এই চ্যানেলে এবং এর সাথে যুক্ত টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার তোমাদের কিছু প্রবলেম নিয়ে কথা বলা যাক। প্রবলেম নাম্বার 1, যেটা তোমাদের অনেকের মধ্যেই কিন্তু দেখা দেবে, সেটা হচ্ছে তোমাদের কথা থাকতেই পারে যে দাদা তুমি তো মাত্র দুটো সাবজেক্ট পড়িয়ে দিয়ে চলে যাবে, কিন্তু আমাদেরকে 7টা সাবজেক্ট পড়তে হবে, পুরো 700 নম্বরের পরীক্ষা আমাদের, এত বড় বড় সিলেবাস কি করে কমপ্লিট করব? দেখো, তুমি যদি এই সিলেবাসের কথা বলো, একটা প্রচলিত কথা হয়তো তোমরা অনেকেই শুনেছো যে প্রত্যেকটা মানুষের 3টে করে হাত আছে। 3টে করে হাত, 2টো করে হাত থাকে, তো একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা বলে হচ্ছে অজুহাত। তো তুমি যদি এখন অজুহাত দাও যে না এত সিলেবাস আমি কি করে কমপ্লিট করবো, তাই আমি কমপ্লিট করতে পারিনি, তাহলে কিন্তু তুমি কোনোদিনই এগোতে পারবে না। কারণ এরপরে যখন তুমি আরো হায়ার স্টাডিজে পা দেবে, তোমার কিন্তু সিলেবাসের বোঝা বাড়তেই থাকবে। আমি এখন থার্ড ইয়ার বিটেক সিএসসি তে পড়ি, তো আমারও কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে 7টা 8টা করেই সাবজেক্ট আমাকে পড়তে হয়। তাই তোমাকেও কিন্তু হায়ার স্টাডিজে যত তুমি উঠবে, তুমি যখন 11-12 উঠবে, তখন কিন্তু তার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। হয়তো সংখ্যায় একটু কমতে পারে, যেরকম এইচএসে উঠলে তোমাদের 5টা করে সাবজেক্ট চলে যাবে, কিন্তু তার পরিমাণ কিন্তু অনেক বেশি। তাই সিলেবাসের পরিমাণ কোনোদিনই কমবে না। তাহলে এই সিলেবাসটাকে ট্যাকেল করা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, কারণ সবাই আমরা করে থাকি। তাহলে তুমি কি করে করবে সেটা আমি তোমাকে বলে দিতে পারি। তাহলে দেখো, এর সলিউশন কি কি হতে পারে। সলিউশন নাম্বার 1, সিলেবাসটাকে ছোট ছোট ভাগে ভাগ করো। এটাকে বলা হয় ডিভাইড এন্ড কনকিয়ার রুল। মানে তোমার সিলেবাসটা অনেক বড়, আমি মানছি, তার মধ্যে 7টা আমাদের কি আছে, সাবজেক্ট রয়েছে। সেই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারটাকেও আমরা আরো ছোট ভাগে ভাগ করতে পারি অনেকগুলো টপিকে। যেরকম ধরো তোমাকে আমি একটা কথা বলি যে এখন এই টেস্ট পরীক্ষাতে আমাদের পুরো সিলেবাসের উপর পরীক্ষা হবে। তাহলে এই টেস্ট পরীক্ষাটাকে আমি টার্গেট করে একটা কাজ আমাকে করতে হবে, যে যে চ্যাপ্টারগুলো আমার এখনো বাকি রয়েছে সেগুলো তো আমি কমপ্লিট করছি, তার পাশাপাশি আমাকে পুরোনো যে চ্যাপ্টারগুলো আমি অলরেডি ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভের আগে কমপ্লিট করে ফেলেছি সেগুলোকে রিভিশন করতে হবে। তো আমি তোমাকে বললাম যে উদ্ভিদ হরমোনটা তুমি এই সপ্তাহের মধ্যে আমাকে কমপ্লিট করে দেবে। তাহলে তুমি একটা কাজ করো, আজকের দিনে তুমি একটা টপিক টার্গেট করো যে আজকে আমি অক্সিন কমপ্লিট করবো, কালকে আমি জিব্বারেলিন কমপ্লিট করবো, তারপরের দিন আমি সাইটোকাইনিন কমপ্লিট করবো। তাহলে হয়ে গেল তো, ছোট ছোট টার্গেটে ভাগ করে নাও। তারপর সেই ছোট ছোট টার্গেটগুলোকে কিন্তু তুমি সহজে অতিক্রম করতে থাকলে তাহলে অবশ্যই একটা সময়ের পর গিয়ে তোমার পুরো সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে তুমি তোমার পুরো যে সিলেবাসটা আছে সেই সিলেবাসগুলোকে এরকম ছোট্ট ছোট্ট ভাগে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু ভাগ করে নাও। তারপর সেটা ডেলি টার্গেট করো, সেটা উইকলি টার্গেট করো। তোমার রুটিন সবসময় হওয়া উচিত উইকলি এবং ডেলি। মানে ডেলি বলতে কিরকম, তুমি এরকম করবে না যে আমি 5টার সময় উঠবো, আমি 7টা 30 অব্দি পড়বো, তারপর 7টা 30-এর পর 10 মিনিটের ব্রেক নেবো, 7টা 40 থেকে আবার পড়া চালু করবো, 9:30টার সময় আবার উঠবো, 9:30টার সময় খেতে বসবো, 9টা 45 থেকে আবার পড়তে চালু করবো, তারপর 10:30টার সময় আবার উঠে যাবো। এরকম ভাবে তুমি যদি রুটিন করো, একদিন কমপ্লিট করবে, 2 দিন কমপ্লিট করবে, 3 দিনে আর কমপ্লিট হবে না। আর একটা মাঝখানে তোমার গ্যাপ পড়ে যাবে, তোমার মনে হবে যে দা আজকের তো রুটিন আর কার্যকর হয়নি, তাহলে আজকে আর পড়তে ইচ্ছা করছে না। তাহলে এরকম রুটিন কিন্তু ভুলেও বানিও না। এরকম রুটিন আমরাও আমাদের ছোটবেলা বানিয়েছি, কিন্তু কোনোদিন ফলো করতে পারিনি। তাহলে রুটিন কেমন হবে? রুটিন হবে যে এই সপ্তাহের মধ্যে আমাদের কি কি চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করতে হবে। ধরো এই চ্যাপ্টারের মধ্যে তোমার উদ্ভিদ হরমোন টার্গেট থাকলো, তোমার চলতরির টার্গেট থাকলো, তোমার টার্গেট থাকলো এখন নতুন যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে নাইট্রোজেন চক্র এই সপ্তাহের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এগুলো হচ্ছে উইকলি টার্গেট। টার্গেট বানাও, রুটিন নয়। তারপরে তুমি কি করবে, তারপর তুমি ডেইলি রুটিন বানাবে। এক্ষুনি বলে রুটিন বানাতে না, রুটিন এরকম সময় ধরে না, কিরকম ভাবে বানাবে, ডেইলি টার্গেটটাই হবে তোমার ডেইলি রুটিন। কিরকম, আজকের তাহলে তোমার টার্গেট হচ্ছে আজকে তুমি অক্সিন কমপ্লিট করবে। আজকে তুমি চলতরিতের মধ্যে প্রথম যে পার্টটা আছে, তোমার স্থির তরিতের যে পার্টগুলো আছে, বিহব প্রভেদের পার্ট,
তড়িৎচালক বলের পার্টটা ধরে নাও তুমি, এই সমস্ত জিনিসটা ধরো তুমি কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে এই পার্টটা তোমার আজকে কিন্তু ডেইলি টার্গেট হবে। আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে তুমি মার্ক করবে যে কোন কোন পার্ট তোমার কমপ্লিট হয়ে গেছে আর কোন পার্টটা তোমার কমপ্লিট হয়নি। তাহলে এরকম ভাবে কিন্তু জিনিসগুলোকে ভাগ করে নাও, ডেইলি টার্গেট বানাও, উইকলি টার্গেট বানাও, তাহলেই কিন্তু তোমার সিলেবাসটা শেষ হবে সময় মতো। আর যখন তুমি এরকম উইকলি টার্গেট বানাচ্ছ তখন চেক করে নেবে যে পুরো সিলেবাসটা আমার এরকম উইকলি ভাগ করার পর আমার সময় মতো শেষ হচ্ছে তো, নাকি এরকম হয়ে যাচ্ছে যে টেস্ট পরীক্ষার সময় চলে এসেছে তখন আমার এরকম ভাবে টার্গেট করে জিনিসটা শেষ হয়নি। তাই সেই ভিত্তিতেই কিন্তু আমাকে ভাগটা করতে হবে। আমি এত ছোট ছোট ভাগ করে দিলাম, দেখা গেল অক্সিনটাই আমি 1 সপ্তাহ ধরে পড়ছি, তাহলে কিন্তু তোমার সিলেবাসটা শেষ হবে না। তাই সিলেবাসটা আমার কবের মধ্যে শেষ করতে হবে সেই ভিত্তিতে কিন্তু আমি এই ভাগগুলো করব, সেই ভিত্তিতে আমি সব থেকে ছোট ছোট ভাগগুলো কিন্তু রেডি করব। ক্লিয়ার? আচ্ছা, তার সাথে সাথে তুমি তোমার ব্রেনের যে এনার্জি, সেই এনার্জিটাকে ভালোভাবে ইউটিলাইজ করো। কিভাবে? সেটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন আমার কি হতো, আমি সকালবেলা বসতাম ইতিহাস ভূগোল এইসব জিনিসগুলো নিয়ে, কারণ আমার মনে হয় যে ওই টাইমটা ঘুম থেকে ওঠার পর আমার ব্রেনটা একটু বেশি চালু থাকে, তখন আমি এমন সাবজেক্ট পড়ে নেবো যেগুলো আমার পড়তে ভালো লাগে না, আর আমার মনে হয় যে এইটা আমার ব্রেনকে বেশি হাঁপিয়ে দিচ্ছে, তো এটা আমার ভালো লাগতো না ইতিহাস ভূগোল পড়তে, আমি সকাল সকাল পড়ে ফেলতাম। তারপর আমি কি করতাম, দুপুরের দিকে হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, তখন আমি অঙ্ক প্র্যাকটিস করতাম, তখন আমি ভৌতবিজ্ঞানের নিউমেরিক্যাল প্র্যাকটিস করতাম। আর আমার সন্ধ্যেবেলার পর থেকে মাথা বেশি কাজ করতো, তখন আমি কি করতাম, তখন আমি একটু কঠিন টাইপের যে অঙ্কগুলো থাকতো যেগুলো আমার হচ্ছিল না দুপুরবেলা, সেগুলো নিয়ে বসতাম। আমি ভৌতবিজ্ঞান নিয়ে বসতাম, জীবনবিজ্ঞান নিয়ে বসতাম, ভূগোলের যে প্রাকৃতিকের বোঝার পার্টগুলো আছে সেগুলো নিয়ে বসতাম। তো এইভাবে আমি নিজের দিনটাকে ডিজাইন করে নিতাম আমার মাধ্যমিকের বেলাতে। তেমনি ভাবে তোমারও সুবিধা মতো কিন্তু তুমি তোমার দিনটাকে এইভাবে ভাগ করে ফেলো যে কোন টাইম স্লটে কোন সাবজেক্ট পড়লে কিন্তু তোমার সুবিধা হবে। ওকে? আর চেষ্টা করো প্রত্যেক দিন 3 থেকে 4টে করে সাবজেক্ট যেন তুমি পড়তে পারো। এমন না যে আমি একদিন শুধু ইতিহাস পড়ছি, একদিন আমি ভূগোল পড়ছি, একদিন আমি ভৌতবিজ্ঞান পড়ছি, আবার এরকমও না যে একদিনই আমি 7টা সাবজেক্ট পড়ছি, সেরকমও কিন্তু পসিবল না। তাই চেষ্টা করো 3 থেকে 4টে সাবজেক্ট কিন্তু রোজ পড়ার। ওকে? তার পাশাপাশি একটা কিন্তু মক টেস্ট জয়েন করো। কিভাবে মক টেস্ট জয়েন করবে? আমার এই যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আমি তোমাদের জন্য আবার ফ্রি অফ কস্ট কিন্তু মক আনতে চলেছি, সেটারও তোমরা ধীরে ধীরে রুটিন পেয়ে যাবে, সেটাতে জয়েন করতে পারো। তা নাহলে তোমার টিউশন যে স্যার রয়েছে সেই টিউশন স্যারও নিশ্চয়ই মক টেস্ট নেবে, তার কাছ থেকে একটা রুটিন চেয়ে নাও। তুমি যে পেইড ব্যাচে পড়ো সেই পেইড ব্যাচে নিশ্চয়ই মক টেস্টের রুটিন দিয়ে দেবে, তাহলে সেই রুটিন অনুযায়ী পড়ো। একটা মক টেস্ট দাও, সেই মক টেস্টের ডেডলাইনটা তোমাকে তাড়না দেবে যে এই দিনের মধ্যে কিন্তু আমাকে এই সাবজেক্টটা বা এই চ্যাপ্টারটা, এই টপিকটা আমাকে কমপ্লিট করতে হবে। তাই একটা মক টেস্ট জয়েন করা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, তারপর হচ্ছে প্রবলেম নাম্বার 2। আর কি কি প্রবলেম তোমাদের হতে পারে? তোমার সব থেকে বড় প্রবলেম এখন অনেকেরই মাথায় আসবে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন সবে মাত্র হলো, এক্ষুনি আমাকে পড়তে বসতে হবে কেন? আর কদিন পর বসলে হবে না? দেখো, এইটা ভেবে অনেকে কি করবে, 1 সপ্তাহ টানা ব্রেক নিয়ে নেবে যে অনেক পড়েছি, সেকেন্ড সামেটিভ অব্দি, ফার্স্ট সামেটিভ হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ হয়ে গেছে, এইবার একটু ব্রেক চাই আমার, তারপর আমি আবার পড়বো, নাহলে পড়তে পারছি না। দেখো, তুমি যদি এখন 1 সপ্তাহের ব্রেক নাও না, 1 সপ্তাহ যেই কমপ্লিট হবে তোমার মনে হবে এতদিন যেগুলো পড়লাম সেগুলো ভুলেই গেছি। তাছাড়া তোমার মনে হবে যে পড়ার জন্য তোমার একটা ফ্লো কেটে গেছে, আর পড়তে ইচ্ছা করছে না, এখন আমার ঘুম ঘুম পাচ্ছে। তো এই জিনিসটা যাতে না হয়, তাই তোমার কিন্তু এখন একটা লম্বা ব্রেক নেওয়া উচিত না। আর তার পাশাপাশি আমি একটা কথা বলে দিই যে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে অক্টোবর মাসের দিকে কিন্তু আমাদের বিভিন্ন পুজো রয়েছে, যেগুলো কিন্তু আমাদের প্রাইম ফেস্টিভ্যালস। আমরা দুর্গাপুজো মিস করতে পারবো না, আমরা কালী পুজো মিস করতে পারবো না। অনেকেই তোমাকে বলবে যে না, দুর্গাপুজোতেও তোমাকে বাড়িতে বসে পড়তে হবে, কালী পুজোতেও তোমাকে বাড়িতে বসে পড়তে হবে। 99% স্টুডেন্টের জন্য সেটা অ্যাপ্লিকেবল নয়। যে টপ 1% স্টুডেন্ট, তার খুব বেশি স্ট্র্যাটেজি আদৌ লাগে না, কারণ তারা শুধুমাত্র পড়াশোনা নিয়েই থাকে। তারা হয়তো দুর্গাপুজোতে একদিনও বেরোলো না, বই নিয়েই বসে রয়েছে, কিন্তু 99% স্টুডেন্ট সেটা করতে পারবে না। তো আমি সবসময় বলি যে এখন ভালো করে পড়ে ফেলো। দুর্গাপুজোর ওই 3 দিন 4 দিন তুমি রাত্রে ঠাকুর দেখতে যাও, কোনো অসুবিধা নেই, তখন তুমি মজা করো। তখন বাইরের মাইকে গান বাজছে, আর কত রাত একা থাকবো, আর তুমি এদিকে বাড়িতে বসে অঙ্ক করতে বসেছো, তখন তোমার অঙ্কের দিকে মন থাকবে না, তোমার মনে হবে যে আমি বাইরে গিয়ে বাজি ফাটাই, আমি বাইরে গিয়ে প্যান্ডেল হপিং করতে যাই। এগুলোই কিন্তু তোমার মাথায় কাজ করবে, তাহলে পড়ার পড়া কিন্তু আদৌ হবে না। তখন তুমি সকালবেলা পড়বে, রাত্রেবেলা কিন্তু তখন ঘুরতে যাবে। তো ওই টাইমটা যাতে তুমি স্ট্রেস ফ্রি হয়ে ঘুরতে যেতে পারো, তাই এখন থেকে কিন্তু তোমাকে এমনিও পড়া চালু করা দরকার। কারণ আমাকে ধরেই চলতে হবে যে দুর্গাপুজোর সময় আমার 3টে রাত খারাপ হতে পারে, মানে ওই টাইমে আমি পড়বো না। কালী পুজোর সময় 2টো রাত আমার নষ্ট হতে পারে, তাহলে এরকম ভাবে 5-7টা যে রাত আমার কিন্তু অলরেডি চলে যাবে, এটা আমি এখন থেকেই ধরে রাখবো। তার আগে শপিংও তুমি করতে যাবে, তার জন্য দেখা গেলো একদিন সময় চলে গেল। তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্র্যাকটিক্যালিটির সাথে কিন্তু জীবনে বাঁচার চেষ্টা করো, কারণ এই কথাটা বলে দেওয়া যে এটা তোমার মাধ্যমিকের বছর, তুমি এই বছর দুর্গাপুজো দেখতে যাবে না, তুমি এবার কালী পুজো দেখতে যাবে না, 99% স্টুডেন্টেরই কিন্তু আদৌ পড়ায় মন বসবে না, তাকে যদি আমি বলে দিই যে তুমি এবার দুর্গাপুজোতে বাইরে বেরোবে না। তো এই কথাগুলো আমি অন্তত বলি না, আমি মনে করি যে জীবনে বাকি যে কাজগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, শুধু আমাকে ব্যালেন্স করে চলতে হবে। কোনো একটা জিনিস কখনোই খারাপ হয় না, কোনো জিনিসটাকে আমি কোন টাইমে করছি, কোন প্লেসে করছি, কোন পজিশনে থেকে করছি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখন একটু বেশি বেশি করে পড়ে নেবো, পুজোর আগেও আমি একটু বেশি বেশি করে পড়ে ফেলবো, যাতে আমি পুজোর দিন কিন্তু রাত্রেবেলা স্ট্রেস ফ্রি হয়ে আমি ঘুরতেও পারি, এবং তারপর পরের দিন সকালবেলা তো আমি পড়তেই পারছি। ওকে? তো এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো আমি তোমাকে বেশ কিছু কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি।
দেখো, প্রথম কথা, তুমি 1 থেকে 2 দিনের ব্রেক নিতে পারো, তার বেশি কিন্তু ব্রেক নিও না, তাতে কিন্তু তোমার ফ্লোটা কেটে যাবে এবং সময় আমাদের হাতে বেশি নেই, কারণ আমাকে ধরেই চলতে হবে যে আমাদের টেস্ট পরীক্ষাটাই কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা। টেস্ট পরীক্ষার আগে যদি তোমার সমস্ত সিলেবাস শেষ হয়ে যায়, তুমি যদি তার প্র্যাকটিস করে ফেলো, তুমি যদি ভালো করে সমস্ত কিছু রিভিশন করে ফেলো, তাহলে বিলিভ মি তোমার কিন্তু মাধ্যমিক পরীক্ষা ভালো হবেই। কিন্তু টেস্ট পরীক্ষার আগে যদি তোমার সমস্ত ভিত কিন্তু নড়বড়ে থেকে যায়, তাহলে টেস্ট পরীক্ষার পরেও যখন বাকিরা টেস্ট পেপার সলভ করবে, যখন বাকিরা প্র্যাকটিস করবে, তখনও তোমাকে এই জিনিসগুলো ব্রাশ আপ করতে হবে, এই জিনিসগুলো আবার নতুন করে পড়তে হবে। তোমার থেকে কিন্তু বাকিরা তাহলে এগিয়ে যাবে, তোমার কিন্তু নাম্বার পাওয়ার চান্সেস কিন্তু কমে যাবে। বাকিরা যেখানে 90-এর ঘরে নাম্বার পাবে, তোমার হয়তো নাম্বারটা খসে 80-র ঘরে চলে আসলো। তাই আমি চাইবো না যে তোমরা সেই জায়গাটা কিন্তু ফেস করো। তাই আমি বলছি যে এখন থেকেই পড়া চালু করো, সময় বেশি নষ্ট করো না। দ্বিতীয় কথা, মক টেস্ট শুড বি ইউর মেইন প্রায়োরিটি। যে কোনো একটা মক টেস্ট জয়েন করো, নিজের টিউশন স্যারের কাছে বলো যে তুমি দাদা বা স্যার যার কাছেই পড়ো, বা ম্যাম বা দিদি যার কাছেই পড়ো, তাকে জিজ্ঞাসা করো না যে তুমি কিরকম ভাবে মক টেস্ট নেবে, কিরকম ভাবে পরীক্ষা নেবে, সেই অ্যাকর্ডিংলি পড়ো। তুমি কোনো পেইড ব্যাচে পড়ো, সেখানকার মক টেস্টে নিশ্চয়ই সিলেবাস দেওয়া থাকবে, একটা রুটিন দেওয়া থাকবে, সেই অনুযায়ী তুমি পড়ো। যে কোনো একটা মক টেস্ট জয়েন করো, আমার মক টেস্ট জয়েন করো, ফ্রি অফ কস্ট আমি প্রোভাইড করবো, সেই মক টেস্টের সিলেবাস অনুযায়ী কিন্তু নিজেকে প্রিপেয়ার করো। আর না হলে কিন্তু একটা তাড়না না থাকলে তুমি কিন্তু কখনোই পুরোনো চ্যাপ্টার্সগুলো মেনলি সেগুলো কিন্তু কমপ্লিট করে উঠতে পারবে না। তাই একটা মক টেস্ট অবশ্যই জয়েন করো, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে কোনো লাভ লস নেই, যা লাভ লস হবে সমস্ত কিছু কিন্তু তোমার হবে, ঠিক আছে? তাই যে কোনো জায়গা থেকে করো, তোমার কোনো পেইড ব্যাচ রয়েছে সেখানে করো, কোনো পেইড টেস্ট সিরিজ বেরোচ্ছে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো, তুমি সেটাও জয়েন করতে পারো, আমি ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো। তোমার যদি মনে হয় যে না তুমি আমার টেস্ট সিরিজ জয়েন করবে, সেটাতেও জয়েন করতে পারো। সম্পূর্ণ তোমার উপর এই জিনিসটা কিন্তু নির্ভর করছে। তোমার যদি যে টিউশন স্যারের কাছে পড়ো বা স্কুল থেকে যদি কন্ডাক্ট করে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি করো। টেস্ট সিরিজ কিন্তু তোমাকে একটা জয়েন করতে হবে, যেখানে তুমি কিন্তু টেস্ট দেবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, আর সেই টেস্টে তুমি ভালো নাম্বার স্কোর করার চেষ্টা করো। যখন তুমি ভালো নাম্বার স্কোর করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তুমি তার আগে ভালো করে সেই চ্যাপ্টারটা বা সেই টপিকটা কিন্তু কমপ্লিট করবে, যার ফলে কিন্তু তোমার এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট ভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ স্ট্রং হতে থাকবে, যেটা ফাইনালি গিয়ে কিন্তু তোমার টেস্ট পরীক্ষার মার্কস এবং মাধ্যমিকের মার্কস কিন্তু বাড়িয়ে তুলবে। ওকে, আচ্ছা। তার পাশাপাশি তোমার টার্গেট থাকবে যে পুরো সিলেবাসটা কিন্তু আমাকে ঠিক করে কভারেজ করতে হবে, অর্থাৎ আমাকে কিন্তু সিলেবাসগুলো ভালো করে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, তার রিভিশন করতে হবে, তার শর্ট নোটস বানাতে হবে, তার কিন্তু প্র্যাকটিস করতে হবে, তার উপর আমার পরীক্ষা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আমাদের যে টেস্ট পরীক্ষা, সেটা কিন্তু আমার কাছে এখন সব থেকে বেশি প্রায়োরিটিতে থাকা উচিত, কারণ টেস্ট পরীক্ষাটা যদি আমার ভালো হয়ে যায়, মাধ্যমিক পরীক্ষা তাহলে অবশ্যই ভালো হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আর কি প্রবলেম হতে পারে, তোমাদের অনেকেরই এখন ডাউট থাকবে যে রিভিশন তো অনেক করছি, কিন্তু পুরোনো জিনিসগুলো স্পেশালি সব ভুলে যাচ্ছি। এখন নতুন যে চ্যাপ্টারটা পড়ছি সেটা পড়তে আমার মাথায় থাকছে, কিন্তু পুরোনো যেগুলো আমি পড়েছিলাম সেগুলো আমি 1 সপ্তাহ পর ভুলে যাচ্ছি। তো এগুলো কি করে করবো? আমার কি তাহলে মেন্টাল আইকিউ কম? না, এরকম ব্যাপারটা কিন্তু বেশিরভাগের জন্যই হয় না, বরং তোমাদের পদ্ধতি ভুল। তাহলে কি পদ্ধতি মেনটেন করলে তোমাদের এই পড়াগুলো ভালো করে মাথায় থাকবে, সেইটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। প্রথম, আমি তোমাকে বেশ কিছু সলিউশন বলছি। প্রথম কথা, তোমরা অ্যাক্টিভ রিকল প্রসেসিং কিন্তু করার চেষ্টা করো। কিরকম ভাবে অ্যাক্টিভ রিকল প্রসেসকে আমরা কার্যকর করতে পারবো? দেখো, অ্যাক্টিভ রিকল প্রসেস এমন একটা প্রসেস যেখানে আমরা বলি যে একটা জিনিস তুমি আমার কাছে পড়লে বা অন্য কারোর কাছে পড়লে বা তুমি বই থেকে পড়লে, এবার বইটা বন্ধ করো। বন্ধ করে কি করবে? একটা সাদা কাগজ নাও, ঠিক আছে? সেই সাদা কাগজটায় এবার তুমি চেষ্টা করো যে তুমি বোঝাচ্ছ কাউকে বা নিজেকেই বোঝাচ্ছ। তো যে জিনিসগুলো তুমি এক্ষুনি পড়েছো বা শিখেছো, সেই জিনিসগুলো তুমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। যেই তুমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, তখন তোমার ব্রেনের ওপর প্রেশার পড়বে যে তুই কি কি শিখেছিস আমাকে বল। আর এই প্রেশারটা যখন পড়ছে, তোমার ব্রেন কিন্তু তাহলে জিনিসগুলোকে ভালো করে ক্যাচ আপ করতে পারবে। কোনো জায়গায় যদি সমস্যা থাকে, তাহলে তখনই কিন্তু তুমি রিয়েলাইজ করতে পারবে এবং আরেকবার কিন্তু বই খুলে বা লেকচার খুলে কিন্তু তুমি সেই জায়গাটা দেখে নিতে পারবে। এই প্রসেসটা কিন্তু খুবই একটা প্রুভেন টেকনিক, যে টেকনিকটা তুমি যদি ফলো করো, তোমার কিন্তু ভালোভাবে কিন্তু সেই জিনিসটা মাথায় গেঁথে যাবে। তারপরে আমাকে কি করতে হবে? তুমি একটা রুল ফলো করো, সেটা হচ্ছে 1-3-7 রুল। এটা কি 1-4-3 রুলের মতো? ওরকম কোনো ব্যাপার নেই, এটা একটা ভালো রুল। কিরকম? 1-3-7 রুল। তুমি একটা জিনিস আজকে শিখলে, আজকে পড়লে, ওই দিন তুমি যখন খাতা খুলবে, নোটস খুলবে, বই খুলবে, তোমার মনে হবে তো দাদার মুখ ভাসছে, মনে হচ্ছে না দাদাই কথা বলছে, বা যে টিচার কাছে তুমি পড়েছো, যে ম্যামের কাছে তুমি পড়েছো, স্যারের কাছে পড়েছো, তার মুখটা যেন ভাসছে, মনে হচ্ছে যেন সেই যে কথাগুলো তুমি ক্লাসে শুনেছো, সেই কথাগুলো তোমার কানে ভাসছে। কিন্তু যখন তুমি 3 দিন পর খুলবে, তখন তোমার মনে হবে এটা পড়িয়েছিল মনে হয়, আমি ভুলে ভুলে গেছি। 1 সপ্তাহ পর খুলবে, এটা মনে হয় দাদা পড়ায়নি, এটা বোধ হচ্ছে সিলেবাসের মধ্যে নেই। তো এরকম কেন হয়? কারণ আমরা যত দিন যাই তত কিন্তু জিনিসগুলো ভুলতে শুরু করি। তাহলে যাতে আমরা না ভুলে যাই, তার জন্য কি করার দরকার? আজকে জিনিসটা তুমি শিখলে, যে জিনিসটা তোমাকে ক্লাসে শেখানো হলো, তুমি আজকে একবার টেক্সট বুক থেকে সেটা পড়লে, নোটসটা পড়লে, আজকে কিছু পরিমাণ তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, বাদ বাকিটা রেখে দিলে।
3 দিন পর তুমি সেই কোয়েশ্চেন প্র্যাকটিসের সেটটা কিন্তু অ্যাটেম্প্ট করার চেষ্টা করলে। যেই অ্যাটেম্প্ট করতে হবে তুমি দেখবে যে অনেক জায়গায় আটকে যাবে, অনেক জিনিস তোমার মনে হবে যে এই জিনিসগুলো আমি ভুলে গেছি, আবার ভালো করে পড়ে ফেলো। এটা হচ্ছে তোমার ফার্স্ট রিভিশন। তারপর আবার 7 নম্বর দিন আর একটা প্র্যাকটিস সিট নিয়ে বসো। সেই প্র্যাকটিস সিট নিয়ে এবার তুমি চেষ্টা করো ওই যে চ্যাপ্টারটা আছে, যে টপিকটা আছে, তার কোয়েশ্চেনগুলোকে সলভ করতে। দেখবে যে কিছু কিছু জায়গায় কিন্তু এবার আটকাবে, যে জায়গাগুলো আটকাবে সেই জায়গাগুলো আরেকবার পড়ে ফেলো। এইভাবে প্র্যাকটিস করো, এইভাবে রিভিশন করো। প্র্যাকটিসের মাধ্যমে রিভিশনের অভ্যাস কিন্তু তৈরি করো, সেটা কিন্তু তোমার আগে গিয়েও এরপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা করবে। কারণ যখন তোমরা 11 উঠবে, 12 উঠবে, তখনও কিন্তু তোমাদের প্র্যাকটিসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। আজকের 9-10 সিলেবাস যা সিলেবাস, তাতে সত্যি বলতে একটু কম প্র্যাকটিস করলেও খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু তুমি যত প্র্যাকটিস করবে এটা মাথায় রাখবে যে তত কিন্তু তোমার হাই মার্কস পাওয়ার চান্সেস বেশি হয়ে যাবে। আমি যে কথাটা বললাম যে 9-10 যে সিলেবাস, প্র্যাকটিস একটু কম করলেও মোটামুটি নাম্বার উঠে যাবে, কিন্তু এই কথাটাই চলে আসছে মোটামুটি নাম্বার। হয়তো তুমি 75-এর ঘরে গিয়ে শেষ হবে, হয়তো তোমার 80-র ঘরে গিয়ে শেষ হবে, কিন্তু এই 75-80 তোমার যা ক্যাপাবিলিটি তার থেকে কিন্তু এই যে নাম্বারটা কমতেই থাকবে। আর তুমি যদি প্র্যাকটিস করো তোমার ক্যাপাবিলিটি কিন্তু বাড়তেই থাকবে, তখন কিন্তু তুমি 80-র ঘরে নাম্বার পাবে, 95-এর ঘরে নাম্বার পাবে, তখনই কিন্তু তোমার নাম্বারটা বুস্ট আপ হবে। তাই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং তারপর মক টেস্টে অ্যাটেম্প্ট করা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট। আসল পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমাদের নকল পরীক্ষা দেওয়াটা জীবনে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই নকল পরীক্ষাগুলোই হচ্ছে আমাদের মক টেস্ট। ওকে, আচ্ছা, তারপর কি? শর্ট নোটস বানাও, আমাদের কিন্তু মাইন্ড ম্যাপ বানাও। দেখো, একটা চ্যাপ্টার তুমি পড়লে তার শর্ট নোটস বানিয়ে ফেলো। কি কি লাভ হবে? প্রথম কথা, শর্ট নোটস যখন তুমি বানাতে বসবে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো যে যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এই পার্টগুলো আমার ভালো করে ইলাস্ট্রেট করে নেওয়া দরকার, এই জায়গাগুলো তুমি শর্ট নোটসে পুট ইন করো, ঠিক আছে? এইবার এক তো তখন যখন তুমি শর্ট নোটস বানাচ্ছ তখন তোমার চ্যাপ্টারটা আরেকবার রিভিশন হয়ে যাবে ভালো করে, ঠিক আছে? তোমার ব্রেনটা খাটবে এই জায়গাটাতে। এবার তার পাশাপাশি যখন পরীক্ষার আগে তুমি তাড়াতাড়ি রিভিশন করতে চাও, তখনও কিন্তু তুমি ওই শর্ট নোটস দেখে, যেহেতু ওটা শর্ট নোটস, সংক্ষেপে লিখবো জিনিসগুলোকে, ছোট ছোট করে লিখবো। ছোট ছোট মানে এরকম না যে আমি একদম ফুকচির মধ্যে ছোট ছোট করে লিখে দিচ্ছি, ওরকম না। মানে তার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধুমাত্র ওর মধ্যে লেখা আছে, বেশি এক্সট্রা ডিটেলিং কিন্তু ওর মধ্যে করা নেই। তখন কিন্তু তুমি ওই শর্ট নোটসটা পড়ে তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলোকে রিভিশন করতে পারবে। এটাই কিন্তু শর্ট নোটস বা মাইন্ড ম্যাপ তৈরি করে রাখার সব থেকে বড় কিন্তু আমাদের লাভ। পরীক্ষার আগে কিন্তু এর লাভটা সবচেয়ে বেশি বোঝা যায়। এবং যখন তোমরা হায়ার স্টাডিজে উঠবে, যখন 11-এ উঠবে, 12-এ উঠবে, তার পরবর্তী পড়াশোনা তুমি করবে, তখন কিন্তু এই শর্ট নোটস আর মাইন্ড ম্যাপের যে টেকনিকটা, সেই টেকনিকটা তোমাদের কিন্তু খুবই ইউজফুল হবে। ওকে, আচ্ছা, তার পাশাপাশি যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো মুখস্থ হচ্ছেই না, যেরকম ধরো ইতিহাসের বড় বড় প্রশ্ন, জীবন বিজ্ঞানের অভিব্যক্তি চ্যাপ্টারের কিছু বড় বড় প্রশ্ন, সেই প্রশ্নগুলো থিওরিটিক্যাল পার্টগুলো তোমার মুখস্থ হচ্ছেই না, লিখে লিখে পড়ো। যখনই লিখে লিখে পড়বে তখন দেখবে যে সেই জিনিসগুলো কিন্তু তুলনামূলক বেশি মাথায় থাকছে। তাহলে এইভাবে যদি তুমি এই জিনিসগুলোকে ফলো করো, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের এই যে ভুলে যাওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু কমতে শুরু করবে। ওকে, তাহলে আশা করি এই প্রসেসগুলো ফলো করলে তোমার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর কি কি সমস্যা হতে পারে? আর আমি দুটো সমস্যা তোমাদের ডিসকাস করতে চাই। 4 নম্বর সমস্যা, আমাদের 7টা সাবজেক্ট, স্কুল, টিউশন, অনলাইন স্টাডি, সেলফ স্টাডি সব খিচুড়ি হয়ে যাচ্ছে। কি করে কোনটা কি করে ব্যালেন্স করব? এটা কিন্তু একটা বড় প্রবলেম আজকের দিনে স্পেশালি। কারণ আজকের দিনে একটা স্টুডেন্ট কি করে? স্কুল যায়, স্কুলে কিছু একটা শিখছে, তারপর টিউশন মাস্টারের কাছে যায়। একটা সাবজেক্টেরই তার 3টে টিচার, 3টে টিচারের কাছে পড়ে। অঙ্কর 2টো টিচার, ভৌত বিজ্ঞানের 2টো টিচার, আমার জীবন বিজ্ঞানের একটা টিচার, এরকম ভাবে কিন্তু অনেক টিচার হয়ে যায়। তারপর আবার সে বাড়িতে আসে, দেখে যে এই পার্টিকুলার চ্যানেলটাতে থাম্বনেল দেখে খুব ভালো লাগছে, এই ভিডিওটা একটু দেখি, মনে হয় 2টো জিনিস এক্সট্রা শিখবো। যখনই তুমি একটা ভিডিও খুলবে, দেখবে একটা না একটা জিনিস হলেও তুমি এক্সট্রা জিনিস শিখছো। তুমি আমার ভিডিওতে যাবে, একটা বা দুটো পয়েন্ট এক্সট্রা পাবেই। অন্য কারোর ভিডিওতে যাবে, আমার ভিডিও থেকে একটা না দুটো পয়েন্ট এক্সট্রা পাবেই। তারপর অন্য কারোর ভিডিওতে যাবে, একটা না দুটো এক্সট্রা পয়েন্ট পাবেই। কিন্তু একটা কথা মাথায় রাখো, যে এই 9-10-এ থাকতে ওই একটা একটা টপিক তোমার মনে হয় যে আমি বিশাল কিছু জিনিস শিখে ফেলছি, কিন্তু ওই যে একটা একটা টপিক তুমি এক্সট্রা পাচ্ছ না, বা টপিকও পাওয়া যায় না, একটা একটা ফ্যাক্টস এক্সট্রা পাওয়া যায়। ওই একটা দুটো ফ্যাক্টস কোনো ইম্পর্টেন্সই রাখে না, কারণ যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা কোনো টিচার মিস করবে না, যে টিচারের একটু অভিজ্ঞতা আছে, যে টিচার প্রিপেয়ার হয়ে কিন্তু পড়াতে আসছে। তাহলে এরকম ভাবে কিন্তু বিঞ্জ ওয়াচ করা একটা জিনিসের জন্য, একটা পার্টিকুলার চ্যাপ্টারের জন্য আমি 3টে জায়গাতে ভিডিও দেখছি, 3 জায়গায় পড়তে যাচ্ছি, এরকম করেই কিন্তু তোমাদের সেলফ স্টাডির সময়টা কমে যাচ্ছে। আর তোমাকে মাথায় রাখতে হবে, তোমার সেলফ স্টাডি এন্ড প্র্যাকটিস এটা কিন্তু তোমার জন্য সব থেকে বেশি প্রায়োরিটিতে থাকা উচিত। তাই একটা পার্টিকুলার চ্যাপ্টারের জন্য, একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য একটা বা জোর বেশি 2টো টিচারকে রেফার করো। তুমি টিউশনে পড়তে যাচ্ছ, ভালো কথা, টিউশনে বুঝতে অসুবিধা হচ্ছে, বাড়িতে আসো, একটা ভিডিও দেখো যে কোনো, তুমি আগে থেকে চুজ করো না তোমার কার কাছে পড়তে ভালো লাগছে, সেই টিচারের একটা ভিডিও দেখে নাও অনলাইনে, ব্যাস, এর বেশি না। তোমার মনে হতে পারে যে এই থাম্বনেলটাও ভালো, ওই থাম্বনেলটাও ভালো, একটু ঢুকে দেখি যদি আরো নতুন কিছু শিখতে পারি। যে জিনিসগুলো তোমার মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো রেপুটেড চ্যানেলে যাও, সেখান থেকে ভিডিওটা করো। আমি আশা করি তারা এমন কিছু জিনিস মিস করে না। আমি যদিও কারো চ্যানেলে গিয়ে এরকম ভাবে দেখি না, তো আমি বলতে পারবো না, বাট আমি
মানে বিশ্বাস করি যে তারা সবাই প্রিপেয়ার হয়েই আসে। আর 9-10 সিলেবাসে এমনও কিছু নেই যে লোকে মিস করে দেবে, ঠিক আছে? তাই যারা অনলাইনে পড়াতে আসে তারা সবাই প্রিপেয়ার করেই তারপর পড়াতে আসে। সবাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 6 বছর 7 বছর 8 বছর পড়িয়ে তারপরেই এখানে পড়াতে আসে, ঠিক আছে? আমি নিজেও প্রায় 3 বছর 4 বছর ধরে মাধ্যমিকের জন্য পড়াচ্ছি। তো আমরা জানি যে কোন জিনিসটা পড়াতে হবে, কোন জিনিসটা ছাড়তে হবে। তাই যে কোনো এক জায়গায় ভরসা করো, সেই জায়গাটাতেই পড়ো। একটা চ্যাপ্টারের জন্য, একটা সাবজেক্টের জন্য 10 জায়গায় কিন্তু মাথা গুটিও না, তাহলে কিন্তু তোমার সেলফ স্টাডি টাইম কমে যাবে। আর একটা কথা মাথায় রাখো, সেলফ স্টাডি তোমার যদি কম হয়, তোমার যদি নিজের থেকে প্র্যাকটিস কম হয়, তাহলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার নাম্বার কিন্তু কমবেই। তুমি প্র্যাকটিস শিট খুলে বসলে, আমি প্র্যাকটিস করাচ্ছি কোশ্চেন আর তুমি বিঞ্জ ওয়াচ করছো, বসে বসে দেখছো নেটফ্লিক্সের মতো, তাহলে কিন্তু তোমার কোনো কাজের কাজ হবে না। তোমাকে নিজের থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। একটা প্র্যাকটিস সেশনও দেখার নিয়ম কি, তুমি কোশ্চেনটা পড়বে, নিজের থেকে আগে ভাববে উত্তরটা, তারপর টিচারের সাথে কিন্তু মেলাবে। এইভাবে তুমি যদি করো তাহলেই কিন্তু তুমি সফল হবে, আর না হলে কিন্তু তোমার নাম্বার কমে যাবে। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ এ মাস্ট। আমি বললাম সেলফ স্টাডি আর কোয়েশ্চেন প্র্যাকটিস কিন্তু তোমার অন টপ থাকতে হবে, এই দুটোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মক টেস্ট আর ম্যান্ডেটারি, মক টেস্ট তোমাকে দিতেই হবে, আমি অলরেডি এক্সপ্লেন করেছি। একটা সাবজেক্টের জন্য একটাই জানো, বা জোর বেশি তুমি দুটো টিচারের কাছে কিন্তু রেফার করতে পারো, ঠিক আছে? ম্যানেজ ইউর স্কুল টাইম। স্কুল টাইমে দেখো, অনেকেই বলবে স্কুলে যাওয়ার দরকার নেই। পার্সোনালি এটার কি ওপিনিয়ন দেওয়া উচিত, বাট আমি অ্যাজ আ, এখন আমি স্টুডেন্ট, আমি থার্ড ইয়ার বিটেক সিএসসি করছি। আমি মনে করি যে একটা ছাত্র জীবনে তার স্কুল যাওয়া, তার কলেজ যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেখানে সবার সাথে একটা সোশ্যাল বন্ডিং হওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি একদম সারা জীবন বইয়ের মধ্যেই মুখ বুজে বসে রয়েছো, তুমি যখন বড় হবে তখন দেখবে তোমার সোশ্যাল স্কিলস এতটাই কম, তোমার কমিউনিকেশন স্কিলস এতটাই কম, তোমার টিম ম্যানেজমেন্ট এতটাই কম যে তুমি আদৌ চাকরি পাবে না। কারণ এই জিনিসগুলো জীবনে ইম্পর্টেন্ট, শুধুমাত্র পড়াশোনা ইম্পর্টেন্ট না, তার বাইরে অনেক কিছু জিনিস ইম্পর্টেন্ট থাকতে পারে। তুমি যদি এখন এটাও মনে করে থাকো যে ঠিক আছে, আমি এখন ডিস্ট্রিক্ট লেভেলে খেলছি, আমি ডিস্ট্রিক্ট লেভেলে নাচ করছি, আমিও তো নাচেই আমার ক্যারিয়ার তৈরি করতে পারবো, আমি হয়তো খেলাধুলাতেই আমার ক্যারিয়ার তৈরি করতে পারবো, তাহলে ফোকাস অন দ্যাট। তুমি যেটাতে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে বলে মনে করছো, সেই জিনিসটাতে ফোকাস করো। তোমার কোনটা ফোকাস সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি পাড়াতে ক্রিকেট খেলতে যাও, তোমার এর বেশি তুমি জানো যে এর বেশি তুমি এগোতে পারবে না, তাহলে তুমি ক্রিকেটের জন্য পড়াশোনাকে কম্প্রোমাইজ করতে পারো না, কারণ তোমাকে বড় ভাই উপার্জন করতে হবে, নিজের ফ্যামিলিকে টানতে হবে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তাহলে তোমার তার জন্য একটা অর্থ উপার্জন করার জন্য কিছু না কিছু করতে হবে, আর তার জন্য সব থেকে ইজিয়েস্ট পাথওয়ে হচ্ছে পড়াশোনা করা। এই পড়াশোনাটা তোমাকে এখন করতে হবে। মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা, আর এই মাধ্যমিকে 90%-এর বেশি নাম্বার পেলে বিভিন্ন পোস্টে এখনো চাকরি পাওয়া যায়। সরকারি বিভিন্ন কাজ, যেরকম পোস্ট অফিসের চাকরি, এখনো 95% 96% নাম্বার পেলেই সেখান থেকে কল করা হয় যে তুমি এখন অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এলিজেবল। এরকম অনেক পরীক্ষা এখনো এক্সিস্ট করে, তাই এটাকে হালকায় নিও না। মাধ্যমিকের নাম্বার অনেকেই বলে যে কাজে লাগবে না কোনো, এটা তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়। অ্যাকচুয়ালি মাধ্যমিকের নাম্বার একটু হলেও কাজে লাগে, ঠিক আছে? আর যদি তোমার কপাল ভালো থাকে, তুমি যদি খুব ভালো নাম্বার পেয়ে থাকো, তাহলে এরকম কিছু কিছু কাজ কিন্তু এক্সিস্ট করে আজকের দিনও। আমার একটা বন্ধুই পেয়েছে, সে আই থিঙ্ক কোনো পোস্ট অফিসে কিছু একটা পিয়ন টিয়ন বা কিসের জন্য যেন চাকরি পেয়েছে আমি জানি না, বাট তার কিন্তু 93% 94% নাম্বার ছিল, তার বেসিসেই সে কিন্তু চাকরিটা পেয়েছে, সরকারি চাকরি, মাইনেও মোটামুটি ঠিকঠাকই পায়, ঠিক আছে? তো একটু সিরিয়াসলি নেওয়া জিনিসগুলোকে। লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল প্রবলেম তোমাদের আর কি হতে পারে, একটা সঠিক রোড ম্যাপ চাই আমাদের, ঠিক আছে? একটা রোড ম্যাপ তুমি দিয়ে দাও, তারপর আমরা ফাটিয়ে দেবো, এরকম একটা জিনিস কিন্তু এখন ক্লাস 9-10 স্টুডেন্টের মাথায় আসে, ঠিক আছে? দেখো, রোড ম্যাপ প্রত্যেকের কিন্তু আলাদা হয়ে থাকে, ঠিক আছে? আর সাবজেক্ট ওয়াইজও কিন্তু সেটা আলাদা, তাই এর কিন্তু একটা ইউনিফর্ম অ্যান্সার দেওয়া পসিবল না। আমি এরপরে তোমাদেরকে ভৌতবিজ্ঞান এরপরে কিভাবে পড়া উচিত, কত দিনের মধ্যে কোন চ্যাপ্টার কমপ্লিট করা উচিত, তারপরে একটা ভিডিও বানাবো বলে ভাবছি। তোমরা কমেন্ট বক্সে বলো যে সেটা তোমাদের প্রয়োজন কিনা, ঠিক আছে? তাহলে আমি ভৌতবিজ্ঞানে আলাদা একটা রোড ম্যাপ বানাবো, জীবন বিজ্ঞানে আলাদা একটা রোড ম্যাপ বানাবো, 15-20 মিনিটের ভিডিও হবে, তার বেশি বড় হবে না, ঠিক আছে? তো এই যে রোড ম্যাপ গুলো, আমি তোমাকে এখন একটা কিছু জেনুইন সলিউশন বলছি, যেটা তোমার সবকটা সাবজেক্টের সাথে অ্যাপ্লিকেবল। দেখো, প্রথম কথা, তুমি এখন ধরেই নাও যে টেস্ট পরীক্ষাটা আমার আসল পরীক্ষা, মাধ্যমিকের কথা ভুলে যাও। তোমার যদি টেস্ট পরীক্ষা ভালো হয়ে যায়, মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? কারণ টেস্ট পরীক্ষার পর কি করতে হবে সেটা আমি তখন বলে দেবো। সেইটা করলে তোমার মাধ্যমিক ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি মাধ্যমিকের কথা এই মুহূর্তে ভুলেই যাও। তুমি ভাবো 3 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, আমার সেটা টেস্ট পরীক্ষা, ওইটাই আমার কাছে মাধ্যমিক। তাহলে 3 মাস আমাকে ধরলে হবে না, আমাকে তাহলে ধরতে হবে যে 2 মাসের মধ্যে আমার পুরো সিলেবাস শেষ করতে হবে। তো এখন মেজরিটি, বেশিরভাগেরই কি হবে, সেকেন্ড সেমিটিভ অব্দি যে সিলেবাসগুলো ছিল সেগুলো কমপ্লিট হচ্ছে, বাদ বাকিগুলো বাকি আছে। তাহলে সেগুলো আমাকে যেমন কমপ্লিট করতে হবে, তার পাশাপাশি পুরোনোগুলো আমাকে রিভিশন করতে হবে। তাহলে এই পুরো কাজটা আমাকে করতে হবে আগামী 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে আমি তাহলে নতুন জিনিস শিখছি, পুরোনো জিনিস রিভিশন করছি, নতুন যেগুলো শিখছি সেগুলোও রিভিশন করছি, এই সমস্ত কাজগুলো কিন্তু হবে। তার পাশাপাশি ডেলি প্র্যাকটিস, কোশ্চেনের শিট, তার প্র্যাকটিস শিট, সেগুলো আমি সলভ করছি। 2 মাস যখন কমপ্লিট হবে, লাস্ট পড়ে থাকলে তাহলে আমাদের কাছে 1 মাস। সেই 1 মাসে কিন্তু আমরা পুরোনো বছরের কিছু টেস্ট পেপার সলভ করতে পারি। টিচাররা যদি তোমাদেরকে কিছু প্র্যাকটিস শিট আলাদা করে তৈরি করে দেয়, যেরকম আমি তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা সলভ করতে পারো। আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন আনবো, অবশ্যই আমিও আনবো, বাকিরাও আনে, তো সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। সেই 1 মাসটা আমাদের হবে প্র্যাকটিসের সময়, ঠিক আছে? তাহলে 2 মাস আমাদের সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভালো করে শিখে নিতে হবে, পড়ে নিতে হবে, রিভিশন করে নিতে হবে। 1 মাস আমাদের প্র্যাকটিস করতে হবে, আর 3 মাস পর আমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেটাই কিন্তু আমাদেরকে ফাইনাল ধরতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের
একটা ইউনিফর্ম রোডম্যাপ, যেটা তুমি প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু অ্যাপ্লাই করবে। এবার প্রত্যেকটা সাবজেক্ট কি করে পড়তে হবে সেটা প্রত্যেক সাবজেক্ট এক্সপার্ট বলবে। যেরকম আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের আর জীবন বিজ্ঞানের কথা বলে দেবো, একইভাবে তুমি তোমার ভূগোল টিচারের কাছে জিজ্ঞাসা করো, ইতিহাস টিচারের কাছে জিজ্ঞাসা করো, বাংলা টিচারের কাছে জিজ্ঞাসা করো যে সেই সাবজেক্টগুলো তোমাদের কিভাবে পড়া উচিত। ঠিক আছে, আমি কিন্তু ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ছাড়া আর কিছু জানি না, তাই আমি সেগুলো সম্পর্কে কমেন্ট করতে পারবো না। বেশি বেশি করে রিভিশন করো, প্র্যাকটিস করো, এই দুটো জিনিস কিন্তু ছাড়া তোমার কিন্তু ভালো নাম্বার কখনো আসবেই না। আর আমি যে কথাটা বলছি, তোমার সেলফ স্টাডি, তোমার প্র্যাকটিস, তোমার মক টেস্ট, এগুলো যেন তোমার বাদ না পড়ে। শুধুমাত্র পড়লে কিন্তু হয় না, তার পাশে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার পাশে কিন্তু তোমাকে টেস্ট দিতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো স্কোর হবে। যারা র্যাঙ্ক করেছে, যারা খুব ভালো ভালো নাম্বার স্কোর করেছে, তারা প্রত্যেকে কিন্তু এই প্রসেসগুলোর মধ্যে দিয়েই গো থ্রু করেছে, এবং তোমাকেও কিন্তু এর মধ্যে দিয়ে গো থ্রু হতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পাশাপাশি অন্তত একটা করে চ্যাপ্টার কিন্তু সপ্তাহে তোমাকে কমপ্লিট করতে হবে পুরনো, যেটার কিন্তু তোমাকে একটা মক টেস্ট বলো বা প্র্যাকটিস শিট বলো, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অ্যাটেম্প্ট করতে হবে। আর তার পরীক্ষাগুলো পাশাপাশি দিতে থাকো। অবশ্যই আমি যখন টেস্ট সিরিজ লঞ্চ করবো তখন আমি একটা প্ল্যানার দিয়ে দেবো, সেই প্ল্যানারটাও তোমরা ফলো করতে পারো। এবং শেষ এক মাসে কিন্তু আমি যেটা বললাম, ফুল সিলেবাস প্র্যাকটিস শিট তোমাদেরকে সলভ করতে হবে এবং ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। কেন? কারণ যখন আমি তোমাকে বলছি যে বংশগতি পড়ে আসো, বংশগতি পড়ে এসে আমি তোমাকে বলছি যে এই প্রশ্নগুলো সলভ করে দাও, একটা প্র্যাকটিস শিট দিয়ে দিলাম, তোমার মাথায় অলরেডি আছে যে এই প্রশ্নগুলো তো বংশগতির মধ্যে থেকে এসছে, তাহলে তখন কিন্তু উত্তর করাটা সোজা। কিন্তু যখন আমি ফুল সিলেবাস প্র্যাকটিস শিট দেবো, তোমাকে প্রথমেই তো এই কথাটা মাথায় আনতে হবে যে এই প্রশ্নটা কোথা থেকে এসছে, তারপর তোমার মাথায় কিন্তু উত্তরটা আসবে। জেনারেলি কিন্তু এটাই হয়ে থাকে। তাহলে ওই যে প্রশ্নটা আইডেন্টিফাই করা যে এই প্রশ্নটা এক্সাক্ট কোথাকার প্রশ্ন, তারপর মাথায় আসবে তার উত্তরটা কি। তাহলে এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আনার জন্য কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন। তাই শেষ এক মাসে আমরা কি করব, ফুল সিলেবাস মক টেস্ট দেবো এবং ফুল সিলেবাস প্র্যাকটিস শিট কিন্তু সলভ করবো। সেটা আমাদের জন্য সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে অ্যাজ কম্পেয়ার টু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস আমরা কখন করবো? এই 2 মাস আমরা যখন রিভিশন করছি, যখন পড়ছি, যখন আমি প্র্যাকটিস করছি, তখন আমি করবো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। আর লাস্ট যে এক মাস আমাদের আসবে টেস্টের আগে, সেই এক মাস কিন্তু আমরা ফুল সিলেবাসের উপর যা করবো। ঠিক আছে? আচ্ছা, এবং এর সাথে সাথে শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, সেই পরীক্ষাতে আমার কি কি জায়গা খামতি থাকছে, সেই খামতিগুলো আমি কি করে দূর করতে পারি, সেটা তোমার টিচারের সাথে তুমি অ্যানালাইজ করবে এবং নিজের থেকেও কিন্তু নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট করবে। তাহলেই কিন্তু সেই জিনিসটা ভালো করে তোমাদের জিনিসটা ঠিক হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে ফলো করো, তাহলে আমি মনে করি যে তোমাদের অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। তো আশা করি এই যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, সেই জিনিসগুলো তোমরা ফলো করবে। কমেন্ট বক্সে বলবে যে এর মধ্যে থেকে কোন কোন ডাউটগুলো তোমাদের সবচেয়ে বেশি ছিল, কোন কোন প্রবলেমগুলো কিন্তু তোমাদের সাথেও এক্সিস্ট করে। আর আমাকে আরেকটা জিনিস বলবে যে তোমাদের টেস্ট সিরিজ কবে থেকে শুরু করলে কিন্তু তোমাদের ভালো হয়, এবং এরপর তোমাদের ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের রোডম্যাপ চাই কি চাই না, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর যারা আমার কাছ থেকে পড়েছিলে ফার্স্ট সেমেটিভ, সেকেন্ড সেমেটিভে, তারা অবশ্যই বলো যে তোমাদের সেকেন্ড সেমেটিভে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম, যে ক্লাসগুলো নিয়েছিলাম, তা সেগুলো তোমাদের জন্য কতটাই হেল্পফুল হলো, এবং তোমরা সাজেশন পেয়েছো কিনা, তার থেকে কমন পেয়েছো পরীক্ষায়, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো দেখা হবে অন্য কোনো সেশনে, দেখা হবে সম্ভবত রোড ম্যাপে, এবং তার পাশাপাশি তোমাদের জন্য কিন্তু ফুল সিলেবাস যে রিভিশন, সেগুলো আমি প্ল্যানিং করছি, তো সেগুলো তাড়াতাড়ি আসবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।